26 সেপ্টেম্বর সোমবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছেন এডিসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। তত্ত্বাবধায়কের দাবি ছেড়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় বিএনপি, অস্তিত্ব রক্ষায় এই ছাড় বলছে আওয়ামী লীগ। সারা দেশে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা, পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস প্রশাসনের। এবার অস্কারে যাচ্ছে তৌকির আহমেদের চলচ্চিত্র অজ্ঞাতনামা, লড়বে বিদেশি ভাষা বিভাগে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি থেকে সরে এসেছে বিএনপি, পরিবর্তে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যেতে প্রস্তুত তারা। সুষ্ঠু ভোটের নিশ্চয়তা পেলে নির্বাচনকালীন সরকারের বিষয়ে ছাড় দিতেও আপত্তি নেই বিএনপির। সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বিলোপের পর বিএনপি আন্দোলন শুরু করে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে। নিজেদের দাবিতে অনড় থাকে দলটি। 5 জানুয়ারির নির্বাচন বর্জন করে বেকায়দায় পড়ে বিএনপি। সংসদের বাইরে থাকার বিড়ম্বনা পদে পদে টের পাচ্ছেন দলের নীতি নির্ধারকরা। তাই শীর্ষ নেতারা এখন আকারে ইঙ্গিতে নির্বাচনে যাবার কথাই বলছেন। নিরপেক্ষ একটি সরকার থাকতে হবে, যেটা জনগণের সকল নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলের কাছে গ্রহণযোগ্য হতে হবে। তত্ত্বাবধায়ক সরকার তো সকলের কাছে গ্রহণযোগ্য ছিল, আজকে যারা সরকারে আছে তাদের কাছে যদি আজকে এই নাম পছন্দ না হয় তারা অন্য নামেও ডাকুক, সেখানে তো কোনো সমস্যা নাই। ভারত, ব্রিটেন, ফ্রান্স সহ বিশ্বের কিছু গণতান্ত্রিক দেশের উদাহরণ টেনে বিএনপি নেতারা বলছেন, দলীয় সরকারের অধীনেও ভালো নির্বাচন করার দৃষ্টান্ত বহু দেশে আছে। এটা দলীয় পক্ষপাতিত্বহীন নিরপেক্ষ আচরণ তারা করে থাকে। এই দিকে আমাদের এগোনো উচিত হবে। একজন যদি এগোয় তাহলে হয় কি, যে আজকে যদি আওয়ামী লীগ এটা করে থাকে তাহলে ভবিষ্যতে যখন তারা বিরোধী দল হিসেবে থাকবেন তাহলে সেখানে সেটাই তাদের জন্য সুবিধা হতে পারে। তবে এখনো জোটবদ্ধ নির্বাচনের পক্ষেই বিএনপি, শরিকরাও বলছেন একই কথা। মন্ত্রিসভার বাইরেও এই সরকারেরই এমন কিছু ব্যক্তি আছেন বা একজন ব্যক্তি অন্তত আছেন যিনি নির্দলীয় সাংবিধানিকভাবে, সুতরাং তার অধীনে একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের অধীনেও নির্বাচন হতে পারে। আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সংশয়ে বিএনপি। তারপরও তারা এই ভেবে নির্বাচনে যেতে চান যে সুযোগ পেলেই মানুষ ভোট দেবে ধানের শীষে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে বিএনপির দাবি ও অবস্থান নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাইছে বিএনপি, কিন্তু সেই নিরপেক্ষ সরকারটি আসলে কেমন হবে সেই বিষয়ে আমাদের কোনো কিছু জানানো যাবে কিনা এই মুহূর্তে? অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা বিএনপি এই যে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান ছিল আমাদের সংবিধানে, এই বিধানটা 1996 সালের নির্বাচনের পর বিএনপি এই ব্যবস্থা প্রবর্তন করে তৎকালীন সমস্ত বিরোধী দলের দাবির প্রেক্ষিতে, এবং দাবি এবং তাদের আন্দোলনকে গুরুত্ব দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ছিল। তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা পরবর্তী সময় যে বিলোপ করা হলো, পার্লামেন্টে 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যে নির্বাচন ব্যবস্থা করা হলো, সেই নির্বাচন ব্যবস্থাটা হলেই যে ইলেকশন মানে মেয়াদ অবসানের কারণে সংসদ বিলুপ্ত হইবার 90 দিন পূর্বে সংসদ নির্বাচন হবে, এবং অন্য কোনো কারণে সংসদ বিলুপ্ত হলে পরবর্তী 90 দিনের মধ্যে হবে। এই যে বিলুপ্ত হওয়ার 90 দিন আগে এটা ছিল এক ধরনের ওভারল্যাপিং, কারণ পার্লামেন্ট থেকে যাবে, পার্লামেন্ট মেম্বার থাকবেন, তারা মেম্বার থেকে আবার পার্লামেন্ট ইলেকশন করবেন, অর্থাৎ সিট ভ্যাকেট হওয়ার আগেই, এবং আরেকজন যিনি পার্লামেন্ট মেম্বার না তিনি আবার তার সাথে নির্বাচন করবেন। এই বিষয়টা ছিল পুরোপুরি এক ধরনের ওভারল্যাপিং, এটা লেভেল প্লেইং ফিল্ড এতে হয় না। তো আমরা এর বিরুদ্ধে আমরা আন্দোলন করি,
এবং 5 জানুয়ারি নির্বাচন আমরা বয়কট করি। 5 জানুয়ারি নির্বাচন বয়কটের ভাঁজ দিয়ে দেখা গেল যে বাংলাদেশের জনগণ সেই নির্বাচনটাকে প্রত্যাখ্যান করলো এবং 194টা সিট, 154টা সিটে। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আপনি যদি আমাদের বলতেন যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থাটা কিরকম হবে বলে আপনি চান, সেক্ষেত্রে একটু আমাদের কোনো দিক নির্দেশনা দিবেন কিনা আপনি? নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনটা কিভাবে হতে পারে? আমরা নিরপেক্ষ সরকার, আমাদের দলগত অবস্থান হচ্ছে বিএনপির, আমরা নিরপেক্ষ সরকারের অধীন আমরা নির্বাচন চাই, অর্থাৎ দল নিরপেক্ষ সরকার। তত্ত্বাবধায়ক সরকার কিন্তু দল নিরপেক্ষ ব্যক্তিদের নিয়েই, দল নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠিত। সেটা কে হবে? কে হবে? নিরপেক্ষ সরকারই কে হবে এটাতে প্রধান? কিভাবে হবে? এটা আলোচনার মাধ্যমে, এটা আলোচনার মাধ্যমে, কনসেনসাসের মাধ্যমে এটা হবে। এখানে সমস্ত রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে, সমস্ত রাজনৈতিক ঐক্যমত প্রতিষ্ঠিত হতে পারে আলোচনায়, গোল টেবিল আলোচনা বা আলোচনার মাধ্যমে। এদেশের সুশীল সমাজ, এদেশের সমস্ত রাজনৈতিক দল, আওয়ামী লীগ থাকবে, বিএনপি থাকবে, সেখানে অন্যান্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আলোচনার মাধ্যমে এটা ঠিক হবে, সেটা ঠিক আছে, কিন্তু আমরা একজন সাবেক মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান, একজন আইনজীবী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর কাছ থেকে জানতে চাই যে আপনার মাথায় কোনো প্লট আছে কিনা এইভাবে একটি নিরপেক্ষ সরকার গঠিত হতে পারে, পরিচালিত হতে পারে? মানে যেরকম নিরপেক্ষ ব্যক্তিদেরকে একটা গাইডলাইন ছিল যে কারা তত্ত্বাবধায়ক সরকার কে প্রধান হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের পরবর্তী যারা থাকবেন, সেই ব্যবস্থার পুনর্প্রবর্তন চান? আমরা তত্ত্বাবধায়ক সরকার, যে আপনার প্রশ্ন উঠছে যে তত্ত্বাবধায়ক সরকার থেকে বিএনপি সরে গিয়ে এখন নিরপেক্ষ সরকার, এটা সরে যাওয়ার প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে যে আমরা চাই দেশে গণতান্ত্রিক একটা, মানে নিরপেক্ষ একটা সুষ্ঠু নির্বাচন হোক। এই সরকারের অধীন নিরপেক্ষ সরকারের অধীন যারা সুষ্ঠু নির্বাচন হবে না। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আপনি আমাদের সঙ্গে থাকবেন। অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, এই কথা তো আসলে ঠিক যে বাংলাদেশের মতো দেশে যদি একটি জাতীয় পর্যায়ে নির্বাচন হতে হয় তাহলে আমরা নির্বাচন কমিশনের উপর অনেকে আস্থা রাখতে পারেন না যে তিনি আসলে একটি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন। সেই ক্ষেত্রে নিরপেক্ষ সরকারের আর কোনো বিকল্প রয়েছে কিনা? অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হওয়া সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তো তখন যে সরকার থাকবে, এই সরকার নির্বাচন কমিশনের উপর, সুতরাং যেই সরকারি থাকে নির্বাচন এটি রায়, এটি বর্তমান সরকার ক্ষমতায় অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, আপনাকে খুব ভালো শুনতে পাচ্ছি না এখন বোধহয়। এখন অ্যাডভোকেট মতিন খসরু, আপনার বক্তব্য আমরা খুব ভালো শুনি নাই। আপনি কি আবার একটু বলবেন যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটি নিয়ে আপনি বলছিলেন যে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে যে নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে? জি, আমরা বরং একটি বিরতি নিয়ে ফিরে আসি, দেখি যে সংযোগটি ঠিক পুনরুত্থাপিত হয় কিনা। অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, আমরা জানতে চাইছিলাম যে যেহেতু নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা যে নির্বাচন পাচ্ছি সেই নির্বাচন দিয়ে আমরা আসলে কেউই সন্তুষ্ট হতে পারছি না, সঠিক নির্বাচন পেতে হলে আমাদের কি করণীয়? অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। না, এই জন্য সংবিধান অনুযায়ী তো নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হওয়ার কথা। তবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য যদি এরকম কেউ জনমত গঠন করতে পারত, যথা বিএনপি বা বিরোধী দল এমন কোনো জনমত গঠন করতে পারে নাই, জনগণের পক্ষ থেকে এমন কোনো চাহিদা নাই যে নিরপেক্ষ কি বলে একটা সরকার থাকতে হবে নির্বাচনকালীন সময়ে, যতক্ষণ পর্যন্ত না এরকম একটা জনমত সৃষ্টি হবে ততক্ষণ পর্যন্ত বর্তমান সংবিধানে যে বিধান আছে যে ক্ষমতাসীন দল, যে দল ক্ষমতা থাকবে তারা এবং নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে, এটাই বিধান। কিন্তু আমাদের বিরোধী দল তো এমন কোনো জনমত বা দাবি তৈরি করতে পারে না, এমন আন্দোলন সৃষ্টি করতে পারে নাই। অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, আন্দোলন সৃষ্টি করতে পারে না, আপনারা শক্ত হস্তে আন্দোলন দমন করছেন, মামলা দিচ্ছেন, সেইটা একটা কারণ হতে পারে, কিন্তু জনমত তৈরি হয়নি, সেটি কি আপনারা বলতে পারবেন?
না না না, গত 50 বছরে পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে তদানীন্তন ক্ষমতাসীন সরকার আমাদের জেলে পড়েছে, অত্যাচার করেছে, তারপরে আমরা গণ আন্দোলন করে তুলেছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে, তার পরবর্তীকালেও। সুতরাং বিএনপি এখন মেরুদণ্ডহীন হয়ে গেলে তো হবে না। আমরা দেশে একটা শক্তিশালী বিরোধী দল চাই গণতন্ত্রের সাথে, কিন্তু এখন তারা তো কোনো জনগণের নিকট গ্রহণযোগ্য কোনো দাবি সৃষ্টি করতে পারেনি। অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী, আপনাদের দাবি জনগণের কাছে গ্রহণযোগ্যই নয়, যেটি সাবেক আইনমন্ত্রী আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু বলছেন যে আপনারা মেরুদণ্ডহীন এবং জনগণের সাথে আপনাদের কোনো সম্পৃক্ততা নেই। অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী। আমি আব্দুল মতিন খসরু সাহেবের সাবেক আইনমন্ত্রী, ওনার মানে বক্তব্য শুনলাম। আসলে ওনার বক্তব্য ওনাকে একটু ভেবে দেখতে হবে যে জনমত বলতে আমরা কি বুঝি। এই দেশের মেজরিটি মানুষ, আমি বলবো যে মোর দ্যান 60% জনগণ তারা বিএনপির কে সমর্থন করে। এই হিসাব আপনি কোত্থেকে পেলেন অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী? আমাকে ক্ষমা করবেন, এই হিসাব আপনি কোত্থেকে পেলেন? আমরা পেলাম 60% শতকরা 60%। এই হিসাব আমরা পেলাম। আমি আগেই বললাম যে গত যে 5 তারিখে যে নির্বাচন হলো, জি, সেই নির্বাচনে 154 জায়গায় কোনো প্রার্থী দাঁড়ালো না, এবং পরবর্তী সময় যে ভোট কালেক্ট হলো ওই ভোটে কোনো মূল্য নাই, কারণ ডেমোক্রেসি ইজ দ্য রুল অফ মেজরিটি। যখনই 151 হয় তখনই তারা গভর্নমেন্ট ফর্ম করতে পারে, দে আর এন্টাইটেল টু ফর্ম গভর্নমেন্ট। অতএব 154তে জনগণের কোনো ভোট নাই, ভোটবিহীন একটা পার্লামেন্টের মাধ্যমে তারা সরকার গঠন করে দেশে ফ্যাসিবাদ চালিয়ে রেখে, ফ্যাসিজম হচ্ছে বল প্রয়োগ করে ক্ষমতায় থাকা, ফ্যাসিমো শব্দ থেকে ফ্যাসিজম এসছে, ফ্যাসিমো হচ্ছে ফরাসি শব্দ, ফ্যাসিমো মানে বল প্রয়োগ, এই বল প্রয়োগ করে মানে আইন প্রয়োগকারী সংস্থা দলীয় লোকজনের মাধ্যমে। নিতাই রায়চৌধুরী, আপনি এই বল প্রয়োগের কথা যখন বলছেন, আপনি আসলে আওয়ামী লীগের থেকে কি চান? যে আওয়ামী লীগ আপনাদের খুব মানে আমি স্নেহ করে ভালো মানে আপনাদের কাছে রাষ্ট্রের শাসনভার তুলে দিবে? আমরা যেটা বলতে চাই সেটা হলো যে এই দেশে যখন ফ্যাসিবাদ যখন চলে তখন তাদের প্রথম দায়িত্ব হয় যে উদার গণতান্ত্রিক পরিবেশটাকে ধ্বংস করে দেওয়া, যেটা আওয়ামী লীগ বর্তমানে করছে। এবং ফ্যাসিবাদ হলো বল প্রয়োগের ক্ষমতা থাকা। এখানে আপনার গুম করছে, খুন করছে, হাজার হাজার গ্রাম পুরুষ সৈন্য এখনো, এবং লক্ষ লক্ষ লোকের বিরুদ্ধে মামলা মোকদ্দমা এইগুলো করছে। আমরা একটি অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চাই, এবং সেই নির্বাচনের জন্য একদিকে যেমন এই নির্বাচন কমিশন, এই ছোট জগন্নাথ নির্বাচন কমিশন দিয়ে হবে না, পুনর্গঠন করতে হবে, এবং সেটাও মানে ঐক্যমতের ভিত্তিতে, এবং আপনার যে নির্বাচন হবে নিরপেক্ষ সরকার হতে, এটা আমাদের স্ট্যান্ড। অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী, আপনি আপনার বক্তব্য পরিষ্কার করেছেন। অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, এই কথা কি ঠিক যে আওয়ামী লীগের যে সরকার, সে সরকার আসলে ফেসিবাদের প্রচলন করছে, যে আওয়ামী লীগ নিজেদেরকে গণতন্ত্রের ধারক এবং বাহক বলে পরিচয় দিতে ভালোবাসে, রাজপথের আন্দোলনের সাথে, দেশের মুক্তিযুদ্ধের সাথে যাদের সম্পৃক্ততা, নেতৃত্বের সাথে যাদের নাম ফেসিবাদ আওয়ামী লীগ, শুনতে আপনার কেমন লাগছে অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু? বাবু নিতাই রায়চৌধুরী আমার খুব ভালো বন্ধু, উনি যে কথাগুলি বলছেন এগুলি অক্ষমের অভিব্যক্তি। কারণ আওয়ামী লীগ কখনো ফেসিবাদী দল না, তারা নির্বাচনে অংশগ্রহণ না করে দে হ্যাভ কমিটেড সুইসাইড, নিজেরা আত্মহনন করেছে। গণতন্ত্রে নির্বাচনের কোনো বিকল্প নেই, তারা নির্বাচনে অংশগ্রহণ করলে হয় সরকার গঠন করতে পারতো, অথবা একটা শক্তিশালী বিরোধী দল হইতে পারতো। তারা এখন সরকারও নাই, ক্ষমতাও নাই, যে নো হ্যান্ড নাও। এখন আমার বন্ধু নিতাই রায়চৌধুরী এরকমই বলবেন, অক্ষমের আস্ফালন বলা যেতে পারে এটাকে। কিন্তু আপনি অক্ষমের আস্ফালন যতই বলেন, কিন্তু এই কথা তো সত্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, আপনি অক্ষমের আস্ফালন বলছেন বটে, কিন্তু এই কথা তো সত্য যে উনাদের দলের নেতা কর্মী শীর্ষ নেতাদের বিরুদ্ধে 30,000-এর বেশি মামলা, উনারা যেখানে সভা করতে চাচ্ছেন হয় তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে না, অনুমতি দেওয়া হলেও তারা সেইভাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছেন না। এটা কি আসলে একটি ফেসিজম বা ফেসিবাদী মনোভাবের কথা আমরা বলতে পারবো? এরা রাজনৈতিক, এই কথা ঠিক না, এরা রাজনৈতিক কর্মকাণ্ড সঠিকই চালাচ্ছেন, প্রতিদিনই তো মিটিং মিছিল করছেন, বক্তব্য রাখছেন, পত্রপত্রিকা বক্তব্য আসতেছে। সুতরাং তাদেরকে তো ক্ষমতাসীন দল আপনার ঘরের থেকে বের করে এনে মিছিল করাবে না, এরা মিছিল করার মতো সক্ষমতা নাই, কর্মী নাই, কর্মীদের তাদের সাথে কোনো কর্মী নাই, জনগণ নাই, জনগণের সাথে তাদের আন্দোলনের কোনো সম্পৃক্ততা নাই। যে আন্দোলনে জনগণের স্বার্থ থাকে না, সেখানে জনগণের সম্পৃক্ততাও থাকে না। সুতরাং নিতাই রায়চৌধুরী সাহেবরা ভালো করে জানেন, তাদের পার্টি অফিসে লোক যায় না, এত ডাউস কমিটি করেছে তারপরে পার্টি অফিসের লোক যায় না, এটা দেখতে পাচ্ছেন না। সুতরাং জনগণ দেখছে
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ শনে শনে এগিয়ে যাচ্ছে, কিন্তু আপনার সর্বাঙ্গীন উন্নতি হচ্ছে, সেখানে বিএনপির সাথে যাবে কেন? কিন্তু রাস্তাঘাট, পুল কালভার্ট, স্কুল কলেজ, হাসপাতাল সব দিক দিয়ে, তথ্য প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য সব দিক দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। জনগণ তো তাদের পক্ষে থাকার কোনো কারণ নাই। তাদের জ্বালাপোড়া, মানুষ হত্যা করা, এইটা হলো তাদের রাজনীতি। কিন্তু সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর কাছে জানতে চাইবো যে বিএনপি অফিসে কেউ গেলেই তার নাম যে একটি বিশেষ খাতায় উঠছে বলে আমরা অভিযোগ পাচ্ছি, তা কি মিথ্যা? অনেকেই নজর রাখছেন বিএনপি অফিসে কে যা নিয়মিত এইসব কেয়ার করে করতে। শুনেন, যারা রাজনীতি করবে এইসব জিনিস কেয়ার করে রাজনীতি করে না। যত বেশি ওইসব খাতায় নাম উঠবে তত একদিন মন্ত্রী হবে, আরো বড় নেতা হবে। এগুলি ড্যাম কেয়ার করতে হয়। লন্ডনে বসে আর বিলাতে বসে আর সৌদি আরবে বসে রাজনীতি করা যায় না। মাঠে আসতে হবে, জেল কাটতে হবে, ফেস করতে হবে, রাস্তায় নামতে হবে, রাজপথে আন্দোলন করতে হবে। পক্ষে বসে লন্ডনে বসে আন্দোলন চালাবেন, এটা হয় না। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আপনি কি মনে করছেন যে আসলে আপনারা আন্দোলনের ক্ষেত্রে যতটা আন্দোলনের মধ্যে আপনাদের সম্পৃক্ত থাকা উচিত ততটা? আমার বন্ধু, জি, আমাদের ঘনিষ্ঠ বন্ধু আব্দুল মতিন খসরু, আমরা একইবারের সদস্য, ওনার বক্তব্য শুনলাম। ইট ইজ ফার ফ্রম দ্য ট্রুথ। কারণ হচ্ছে যে আমি একটা উদাহরণ দিয়ে আমি আমার মূল বক্তব্য বলি। আমি মাগুরাতে গতবার আমাকে ইফতার পার্টি করতে দেওয়া হয়নি, সেখানে আমাদেরকে মিলাদ মাহফিল করতে দেওয়া হয়নি। আমরা 5 জন এক জায়গায় বসতে পারি, সারা বাংলাদেশের চিত্র এইটা। কিন্তু উনি বলছেন, কিন্তু তিনি এটি অস্বীকার করেননি। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আপনি যদি খেয়াল করেন, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এটি অস্বীকার করেনি। তিনি বলেছেন যে এই চোখ রাঙানিকে উপেক্ষা করেই আসলে রাজনীতি করতে হবে। তিনি আপনাদেরকে রাজনীতির মাঠে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন রক্ত দিতে, আন্দোলন করতে, জনগণকে সম্পৃক্ত করতে। আমরা আন্দোলন করার জন্য চেষ্টা করছি, আন্দোলন করছি, দেশের জনগণ আন্দোলন করছে। আমরা শুধু একটা মাত্র কথা বলছি, মতিন খসরু সাহেবরা এখানে ভয় পান কেন? আমরা বলছি একটি অংশগ্রহণমূলক, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আপনারাও অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আমরা আপনাদের কাছ থেকে আশা করব যে একটি রূপরেখা দিতে সেই নিরপেক্ষ নির্বাচনের। আপনাকে অনেক ধন্যবাদ অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ধন্যবাদ অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। আপনাকে বিরতি নিচ্ছে, একটি ফিরছি তারপরে। মহালয়া দিয়ে 30 সেপ্টেম্বর শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। সারা দেশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছেন কারিগররা। উৎসব নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দিচ্ছে প্রশাসন। যশোরে 678 মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। এখন চলছে রং ও অঙ্গসজ্জার কাজ, একই সাথে চলছে আলোকসজ্জা ও অন্যান্য প্রস্তুতিও। হবিগঞ্জে 628 মণ্ডপে মাটির প্রতিমা নির্মাণ শেষ, বাকি রং, মঞ্চ ও আলোকসজ্জা। পূজা সফল করতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবি করেছেন আয়োজকেরা। প্যান্ডেলের ডেকোরেশনের কাজটা করতেছি। হবিগঞ্জ টাউনের মধ্যে এতই আকর্ষণীয় ধারি ছাঁচের এই ডেকোরেশনটা হবে। নাটোরে 365 পূজা মণ্ডপে রং তুলির আঁচড়ে দেবীকে জীবন্ত করে তুলতে অপেক্ষা শুধু সময়ের। অল্প সময়, এর মধ্যে আমাদের খুব তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে হবে, এই জন্য আমরা খুব ব্যস্ত আছি। পূজা শান্তিপূর্ণ করতে প্রতিমা তৈরি থেকে বিসর্জন পর্যন্ত বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা প্রস্তুত থাকবে, আমরা সতর্ক অবস্থায় আছি। চাঁদপুরে 193টি ও লক্ষ্মীপুরে 74টি পূজা মণ্ডপে দুর্গোৎসব উদযাপন হবে। পূজা উদযাপন কমিটির সাথে বৈঠক করে শান্তি শৃঙ্খলা রক্ষার আশ্বাস দিয়েছে প্রশাসন। আমরা বর্তমানে কোনো আশঙ্কা নাই, আশঙ্কা আমরা ভাবি না। আমরা ভাবি যে মায়ের পূজা আমরা অত্যন্ত সুন্দর এবং সার্থকভাবে করতে পারব। 74টি পূজা মণ্ডপকে আমরা 3টি ভাগে ভাগ করছি, গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ এবং সাধারণ। এই গুরুত্বের উপরে নির্ভর করে আমরা নিরাপত্তা ব্যবস্থা ওইভাবে সাজিয়েছি। সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা, দুর্গতিনাশিনী দেবীর আগমনে প্রতিষ্ঠিত হবে বিশ্ব শান্তি, পরাজিত হবে সন্ত্রাস ও অপশক্তি। কৌশিক সুর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু, সিলেট মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তা এবং বগুড়া জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার গাজীউর রহমান। প্রশান্ত কুমার কুণ্ডু, এইবারের পূজা উদযাপনের যে সাধারণ মানুষের মধ্যে যে আনন্দ বা স্ফূর্তি আপনি দেখতে পাচ্ছেন, সেটা কি গতবারের চেয়ে বেশি না কম? প্রশান্ত কুমার কুণ্ডু। জি, আপনাকে ধন্যবাদ এবং দেশবাসীকে শারদীয় শুভেচ্ছা। আমরা দেখছি যে এবার শারদীয় দুর্গা উৎসবে আপনার অন্যবারের তুলনায় পূজার সংখ্যাও বেশি এবং লোকের উৎসাহ উদ্দীপনা বেশি। মার্কেটে ক্রেতাদের যে আগমন, সেগুলো আমাদের দৃষ্টিতে এসেছে
এবং অলরেডি পূজার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও আমরা মণ্ডপে মণ্ডপে ঘুরে দেখেছি যে সেখানেও একটা উৎসবের আমেজ লেগেছে। তাতে করে মনে হচ্ছে বিগত বছরের তুলনায় এবার আমাদের এই শারদীয় দুর্গা উৎসব আরও সাড়ম্বর এবং উৎসবমুখর পরিবেশে পালিত হবে। রজতকান্তি গুপ্তর কাছে জানতে চাইবো, যে কথা প্রশান্ত কুমার কুণ্ডু বলছিলেন, খুলনা থেকে একই অবস্থা কি সিলেটেও কিনা, যে গতবারের চেয়ে বেশি প্রাণ প্রাচুর্য এবং আনন্দ স্ফূর্তির মধ্যে এবার পূজা উদযাপিত হচ্ছে? রজতকান্তি গুপ্ত। হ্যাঁ, সিলেটেও এবারও গতবারের চেয়ে পুজো বেড়েছে এবং একই সাথে পূজা মণ্ডপগুলোতে আকর্ষণও বেড়েছে, মানুষের আগ্রহ বেড়েছে, ভক্তদের। একই সাথে সিলেটের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, সিলেট সিটি কর্পোরেশন, তারা আমাদের সাথে পূজা উদযাপন পরিষদের সাথে যোগাযোগ করছেন এবং আমাদের সাথে ইতিমধ্যে আজকেও জেলা প্রশাসন বৈঠক করেছেন। আমরা আমাদের প্রস্তুতির কথা বলেছি, ওনাদের প্রস্তুতির কথা আমাদেরকে বলেছেন। আমরা মনে করি এটা বাঙালির একটি উৎসব। এই উৎসব সকলের জন্য আনন্দ বয়ে আনবে এবং একই সাথে সিলেট প্রস্তুতি গতবার অনেক ভালো। আমরা আশা করছি 7 তারিখ থেকে 11 তারিখ এই 5 দিন দুর্গাপুজোয় মানুষের যেমন সকল ধর্মের মানুষ উৎসবমুখ। রজতকান্তি গুপ্ত, আপনাকে ধন্যবাদ। জনাব গাজীউর রহমান, আপনি কি মনে করছেন এবারের পূজা নিয়ে আপনি কোনো নিরাপত্তার হুমকি বোধ করছেন কিনা, যে কোনো জায়গায় নিরাপত্তার হুমকি বা নিরাপত্তার চ্যালেঞ্জ আপনি বোধ করছেন কিনা? জনাব গাজীউর রহমান। ধন্যবাদ আপনাকে। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে বগুড়ায় এই বছর 619টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হতে চলেছে। আমরা এই পূজা মণ্ডপগুলোকে কেন্দ্র করে ভিন্নভাবে নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি। বিশেষ করে যে জায়গাগুলোতে এবার প্রতিমা প্রস্তুত হচ্ছে আমরা সেইগুলোতে নজরদারি রাখছি। পাশাপাশি যখন পূজা চলবে পূজা মণ্ডপগুলোতে আমাদের পোশাকধারী পুলিশ থাকবে, এর পাশাপাশি সাদা পোশাকের পুলিশ থাকবে এবং যে জায়গাগুলোতে এই প্রতিমাগুলো বিসর্জন দেওয়া হবে এগুলোতেও আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখছি। আমার বিশ্বাস বগুড়া জেলার কোথাও পূজা চলাকালীন অথবা বিসর্জনকালীন কোনো সমস্যার সৃষ্টি হবে না। এখানে মানুষ নিরাপদে সুষ্ঠুভাবে উৎসব মুখর পরিবেশে এবারের শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারবে। গাজীউর রহমান, আপনাকে ধন্যবাদ। প্রশান্ত কুমার কুণ্ডু, আপনার কাছে আমরা খুব সংক্ষেপে জানতে চাইবো যে আপনি কোনো নিরাপত্তা হুমকি বোধ করেন কিনা, আপনি হুমকি বোধ করেন কিনা? রজতকান্তি গুপ্ত, আপনার কাছেও জানতে চাইবো। প্রথমে জনাব কুণ্ডু, আপনার কাছে জানতে চাই যে নিরাপত্তার কোনো হুমকি আপনি বোধ করছেন কিনা? জি জি, না, আমরা ইতিমধ্যে পুলিশ কমিশনার মহোদয়ের সাথে, জেলা প্রশাসক মহোদয়ের সাথে এবং আমরা আমাদের যে স্থানীয় এমপি মহোদয়ের সাথে আমরা বৈঠক করেছি এবং আমাদের যে 8 ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ সকলের সাথে আমাদের বৈঠক হয়েছে। তাতে করে এই এত যোগাযোগ আমরা মেনটেন করছি, তাতে করে আমরা আপনার কোনো হুমকি বোধ করছে না। জনাব রজতকান্তি গুপ্ত, আপনি কোনো হুমকি অনুভব করছেন কিনা, এক কথায় যদি আমাদের বলেন? না, আমরা এখন পর্যন্ত সিলেট জেলা এবং মহানগরে এই নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, কারণ প্রশাসন যথেষ্ট আন্তরিক আছে। জনাব রজতকান্তি গুপ্ত, জনাব প্রশান্ত কুমার কুণ্ডু এবং জনাব গাজীউর রহমান, আপনাদের অনেক ধন্যবাদ। বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। অস্কার এবারে আসলে বাংলাদেশ থেকে যাচ্ছে চলচ্চিত্র অজ্ঞাতনামা। বিদেশি ভাষা বিভাগের জন্য মনোনীত হয়েছে ছবিটি। দুপুরের সংবাদ সম্মেলনে অস্কার বাংলাদেশ কমিটি এই ঘোষণা দেয়। মধ্যপ্রাচ্যে বাংলাদেশি শ্রমিকদের মানবতার জীবনকে বিষয়বস্তু করে অজ্ঞাতনামা সিনেমাটি নির্মাণ করেছেন তৌকির আহমেদ। এবছর চলচ্চিত্র বাছাই প্রক্রিয়ায় জমা পড়ে মেহের আফরোজ শাওনের কৃষ্ণপক্ষ, সুমন ধরের দর্পণে বিসর্জন, রুবায়েত হোসেনের আন্ডার কনস্ট্রাকশন ও তৌকির আহমেদের অজ্ঞাতনামা। এর মধ্যে বাছাই কমিটি অজ্ঞাতনামা ছবিটি মনোনীত করে। আমি নেই সন্তান। এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অজ্ঞাতনামা চলচ্চিত্রের পরিচালক তৌকির আহমেদ। তৌকির ভাই, প্রথমেই আপনাকে আমি অভিনন্দন জানাতে চাই যে আপনার ছবি বাংলাদেশ থেকে বাছাই কমিটি অস্কারে পাঠাচ্ছে, সেজন্য আপনি আমাদের অভিনন্দন জানবেন জনাব তৌকির আহমেদ। আমি যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই যে আজকে সারাদিনই আমি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে দেখছিলাম যে প্রশ্নটি উচ্চারিত হচ্ছে, সেটি হচ্ছে মূল পর্বে প্রদর্শিত হওয়ার বা মূল ভেন্যুতে প্রদর্শিত হওয়ার সম্ভাবনা আসলে অজ্ঞাতনামা ছবিটির কতখানি, বা আদৌ কোনো সম্ভাবনা আছে কিনা? অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অস্কারে
আমাদের ছবি পাঠাই, কিন্তু মূল পর্বে এখনো পর্যন্ত আমাদের ছবি প্রদর্শিত হয়নি। এবং সেই জন্যই আমি বলতে চাই যে খবরটি আমাকে আনন্দিত করেছে কিন্তু উচ্ছ্বসিত করেনি, কারণ আমি স্বপ্ন দেখি যে বাংলাদেশের ছবি একদিন মূল পর্বে যাবে, প্রতিযোগিতায় থাকবে এবং নিশ্চয়ই সেরকম চলচ্চিত্র আমাদের দেশে হবে যখন বাংলাদেশের একটি চলচ্চিত্র সেখানে গর্বের সঙ্গে নিজের অস্তিত্বর প্রমাণ দেবে। তকির ভাই, আরেকটি প্রশ্ন উত্থাপিত হচ্ছে, যারা অস্কারের জন্য ছবি মনোনীত করছে তাদেরকে অস্কারের জন্য ছবি বাংলাদেশ থেকে বাছাই করে পাঠানোর এই ভারটি আসলে কে দিল, বা সেটি কোনো একটি নিয়মতান্ত্রিক উপায়ে হয়েছে কিনা তা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। আমি আগেই বলে নেই, আপনার ছবিটি কেন গেল সেটি নিয়ে এত প্রশ্ন নাই, যা কমিটিতে কারা আছেন, তারা কিভাবে নির্বাচিত হচ্ছেন, তারা কিভাবে মনোনয়ন দিচ্ছেন, সেটি নিয়ে যত প্রশ্ন। এটা আমি খুব ভালো বলতে পারবো না, তার কারণ যে আমি ছবি বানাচ্ছি প্রায় 1 যুগ হতে চললো। আমার প্রথম ছবি জয়যাত্রা, বা পরবর্তীতে রূপকথার গল্প দারুচিনি দ্বীপ, এই প্রথমবারের মতোই আমার ছবি নির্বাচিত হয়েছে। আমার খুব পরিষ্কার ধারণা নেই, আপনার বরং তাদের সঙ্গে যোগাযোগ করলেই হয়তো ভালো জানতে পারবেন। তকির ভাই, অজ্ঞাতনামা ছবিটি নিয়ে একটু জানতে চাই যে এই ছবিটি বানানোর সময় আপনার মাথায় কি ছিল, আরো পুরস্কার জেতা নাকি দর্শকদের সিনেমা হলে টেনে আনা, কোনটি আপনার মাথায় বেশি কাজ করেছে, নাকি আপনি ছবি বানিয়েছেন আপনার মনের আনন্দে? না, আমার ছবিগুলিতে আপনি লক্ষ্য করলে দেখবেন যে সেখানে মানুষের গল্প আছে, দেশের গল্প আছে, বা দেশের কনটেক্সট আছে। ইস্যু ভিত্তিক কাজ করতে আমার ভালো লাগে, এবং আমি মনে করি যে যেই ছবিতে মানুষের জীবন আছে, জীবনের উদযাপন আছে, সেরকম ছবি আমি করতে চাই। অজ্ঞাতনামার বিষয়বস্তুটি আমাকে দীর্ঘদিন ধরে ভাবিয়েছে, এবং আমার মনে হয়েছে যে প্রবাসে যে সকল বাংলাদেশি বাঙালি যারা কাজ করেন তাদের সম্মানের জায়গাটি বোধহয় রাষ্ট্রের বিবেচনা করা উচিত। তাদের অধিকারের ক্ষেত্রে আমাদের আরও যত্নবান হওয়া উচিত। আমরা তাদের পাঠানোর রেমিটেন্স গুনি, কিন্তু অনেকাংশেই তাদের প্রতি আমরা উদাসীন। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই মানুষগুলির অনেক দুর্ভাগ্যের সমাধান আমরা করে দিতে পারি হয়তো রাষ্ট্রীয়ভাবে আরো সক্রিয় হয়ে। এই ছবিটি শুট করতে গিয়ে কি আপনি ঢাকার বাইরে কোথাও বা দেশের বাইরে কোথাও শুট করেছেন, যে এই ছবির প্রেক্ষাপটটা? না, দেশের বাইরে আমরা করতে পারিনি, কারণ আমাদের ছবিটি একটি লো বাজেট ছবি। আমাদের গল্পটিও মূলত প্রবাসীর জীবন নিয়ে, কিন্তু ঘটনাগুলি সংগঠিত হয় দেশে। আমরা মূলত রাজবাড়ি পাংশা, পদ্মার নদী ভাঙা মানুষদের জীবনযাত্রা এবং তাদের প্রবাসী কিছু লোকের ঘটনা নিয়ে এই ছবিটি নির্মাণ করি। তৌকির ভাই, আপনাকে আবারও অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।